হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 11-এর রেসপিরেশন যে চ্যাপ্টারটা রয়েছে প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে, সেই চ্যাপ্টারটা এখন রয়েছি। এর আগে দুটো ভিডিও আপলোড হয়েছে, এটা 3 নম্বর ভিডিও। খুব ইম্পর্টেন্ট টপিক, আলোচনার বিষয়বস্তু ক্রেবস সাইকেল। আগের দিনের ভিডিও যারা দেখেছো, আগের ভিডিও যেটা পোস্ট হয়েছিল, সেখানে আমরা গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। এবং যদি গ্লাইকোলাইসিস পড়ে না থাকি তাহলে কিন্তু ডাইরেক্ট ক্রেবস সাইকেল আমরা বুঝতে পারবো না। আর সেই জন্য যারা এখন ভিডিও দেখোনি তাদেরকে বলবো গ্লাইকোলাইসিসের ভিডিওটা আগে দেখে তারপরে ক্রেবস সাইকেলের ভিডিওটা দেখো। তো দেখো, রেসপিরেশন আমরা প্ল্যান্ট পোর্শনে পড়ছি, প্ল্যান্ট ফিজিওলজি পোর্শনে পড়লেও আমরা আগের দিনও বলেছিলাম যে রেসপিরেশন হলো গোটা সিস্টেম, মানে গোটা অর্গানিজমদের রেসপিরেশন। সেই একটা কমন ব্যাপার, এমন নয় যে প্ল্যান্ট ফিজিওলজিতে রয়েছে বলে শুধুমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে ঘটনা ঘটে, অ্যানিম্যালের ক্ষেত্রে ঘটে না, আমাদের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। সুতরাং রেসপিরেশন এই জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কি, যেখান থেকে খুব বড় বড় কোশ্চেন আসে, মানে 5 নম্বরের কোশ্চেনগুলো আসে, এবং ক্রেবস সাইকেল তারই মধ্যে একটা কোশ্চেন। অবশ্যই দেখে বুঝতে পারছো যে প্রচুর কিছু জিনিসপত্র আছে। এবং আবারও বলার বিষয় এটা যে আমি তো বুঝিয়ে দেবো মাত্র, কিন্তু এটা যদি পরীক্ষায় নামাতে হয় তাহলে আলটিমেট মুখস্থতে যেতে হবে কিছুটা, অবশ্যই বুঝে বুঝে যেতে হবে, বুঝে বুঝে পড়ে মুখস্থ করতে হবে, তারপরে জিনিসটিকে নামানো যাবে পরীক্ষায় খাতায়। বোঝার ব্যাপার কি রয়েছে, কারণ অনেকগুলো বিষয় রয়েছে। সেটা হলো কার্বনের ব্যাপার রয়েছে, কারণ আমরা যেহেতু আলটিমেট গ্লুকোজে কার্বন অ্যাসিমিলেশন হয়েছিল ফটোসিনথেসিসে, যেটা আমাদের মানে এখনো পড়ানো হয়নি, পড়ানো হবে। সেখানে দেখবো যে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন, সেটা গ্লুকোজের মধ্যে অ্যাসিমিলেট করে, জমা হয়, এবং সেই কার্বনটাকে অবশ্যই বয়ে নিয়ে বেরোনোর ব্যাপার রয়েছে। যেহেতু যে অর্গানিজম খাচ্ছে যে কোনো জিনিসপত্র, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেখানে কার্বন পাচ্ছে, বডি তৈরি করতে হলে কার্বন লাগে, সেখানে কার্বনের একটা ব্যাপার রয়েছে। ওটা সাইকেল রয়েছে। এটিপি জেনারেশনের প্রসেস যেহেতু, তাহলে এটিপি কোথায় কোথায় জেনারেট করে সেই ব্যাপারগুলো রয়েছে। কেন এগুলো খুব ভালো করে করতে হয়, বুঝতে হয়, তার কারণ হলো আমরা যদি জায়গাগুলো না বুঝি যে কোথায় কোথায় কি তৈরি হচ্ছে, তাহলে ওভারঅল এটিপি জেনারেশন প্রসেসে কোন জায়গায় কত অণু এটিপি উৎপন্ন হয় সেই জায়গাগুলো আমরা বুঝতে পারবো না। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসেবে আরেকটি জিনিস থাকে, সেটা হলো আমাদের যে এনার্জি, সেই এনার্জির ক্যালকুলেশন, যে গোটা এই সবকটা সাইকেল চালিয়ে, মানে গ্লুকোজ থেকে আলটিমেট যতক্ষণ পর্যন্ত এটিপি জেনারেট করছে সবটা ভেঙে, তো সেখানে কত দূর অবধি, কত পর্যন্ত কত অণু এটিপি জেনারেট মানে সবে মিলে তৈরি হয়, সেই হিসাবগুলো দেখতে গেলে আমাদের সাইকেলগুলোকে করতে হবে। আচ্ছা, এর আগে বলি আমরা একটা জিনিস, সেটা হলো যে আমরা 4টে স্টেপের কথা বলেছিলাম, তখন গ্লাইকোলাইসিস শুরু করেছিলাম, তখন বলেছিলাম আমরা রেসপিরেশনকে করবো 4টে স্টেপে। প্রথম স্টেপ ছিল তার মধ্যে আগের ভিডিওতে, সেটা ছিল গ্লাইকোলাইসিস। 2 নম্বর স্টেপ ছিল অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আমি আর টাইম নষ্ট করছি না, যেটা এখান থেকে হবে, এখান থেকে এই 2 নম্বর থেকে আজকে ভিডিওতে হবে। তারপরে ছিল ক্রেবস সাইকেল, আর 4 নম্বর করবো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই জিনিসটা আগের দিনের ভিডিওতে হয়েছে। আমরা এই ভিডিওতে যেটা পড়বো সেটা এই দুটো প্রসেস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড এবং ক্রেবস সাইকেল। এটা শুধুমাত্র ক্রেবস সাইকেল না, 2 নম্বর স্টেপটাও আছে। এবার 2 নম্বর স্টেপকে আলাদা করে কোনো ভিডিও হয়, মানে আলাদা করে কোনো কোশ্চেন হয় না, সেই জন্য 2 নম্বর স্টেপটাকে কোথাও দিতে হবে। আমরা গ্লাইকোলাইসিসে না দিয়ে আমরা ক্রেবস সাইকেলে দেওয়াটাই ভালো মনে করেছি, কারণ ক্রেবস সাইকেল জানতে গেলে দেখবে উপর দিকে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিডিক কোয়েস দেখানোই আছে সব জায়গায়, সেই জন্য আমাদের এটাকে এখানেই দেখানো হয়েছে। এই ভিডিওতেই আমরা সব বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো যে গ্লাইকোলাইসিসে আমরা যখন বলছিলাম, ধরো সাপোজ এটা একটা, ধরো সাপোজ অ্যানিমাল সেল, আমরা জানি গোল তো হয়ই না অ্যানিমাল সেল, যে কোনো রকমের একটা শেপ হয়। তো অ্যানিমাল সেল যদি এটা হয়, তাহলে এই জায়গায় যদি আমরা মাইটোকন্ড্রিয়া আঁকি, ডাবল মেমব্রেন হবে, ওসব যাচ্ছি না আমরা। তো এই জায়গাতে হয়েছিল যেখানে গ্লুকোজকে ভেঙে তৈরি হয়েছিল পাইরুভিক অ্যাসিড। যারা আগের ভিডিও আপনারা দেখেন তাদের জন্য বলছি, এই পাইরুভিক অ্যাসিড এরপর ঢুকবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, আর সেই ম্যাট্রিক্সের কথাই কিন্তু এখানে বলা আছে যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এই ঘটনাটি ঘটবে। তো সেক্ষেত্রে
তো এই ম্যাট্রিক্সের মধ্যে গোটা ঘটনাটি ঘটবে। তার মানে এই পাইরুভিক অ্যাসিড যেটা সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হয়েছিল, সেই পাইরুভিক অ্যাসিডটা যখন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঢুকছে, সেই ঢোকার পথে এই ঘটনাটি ঘটবে, যার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড। কারণ এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কথা মানে আমরা বলছি পরে। এরপর দেখো আরেকটা বিষয় বলছি যে এই ম্যাট্রিক্সের মধ্যে ঢোকার পর এই ঘটনাটি ঘটবে ক্রেবস সাইকেলটি। এই যে সাইকেলটি আমরা দেখানো হচ্ছে সেটা চলবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। তার মানে ম্যাট্রিক্স বাদ দিয়েও আমরা যদি ডাবল মেমব্রেন করি, তাহলে সেক্ষেত্রে এই যে ওয়ার্ল্ড মানে এই যে মেমব্রেন পাবো, ডাবল মেমব্রেন পাবো, সেই মেমব্রেনের মধ্যে চলবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। তাহলে আমরা বোঝাতে পারছি যে ম্যাট্রিক্সের মধ্যে এই ঘটনাটি ঘটছে, বা এটা শুধু নিয়ে গোটা ঘটনাটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ঘটবে। তো প্রথম স্টেপে যখন আমরা বলছি যে এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড হচ্ছে, যে এনজাইমটি এখানে কাজ করছে তার নাম পাইরুভিক ডিহাইড্রোজিনেজ। তাহলে এই এনজাইমটার প্রভাবে কি হচ্ছে, এখানে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে। এবার দেখো একটা বিষয়, যে এখানে এই যে কোয়ে একটা এনজাইমের নাম, এখানে বলতে পারো যে এখানে আমরা এনজাইমের ক্ষেত্রে যেমন কোফ্যাক্টর বা কোএনজাইমের নাম পড়েছিলাম না, সেই রকম টাইপেরই একটি কোএনজাইম। মানে আমরা যখন উৎসেচক করেছিলাম তখন দেখেছিলাম যে উৎসেচকে যে প্রোটিন পার্টটা থাকে, সেই প্রোটিন পার্টটার সঙ্গে একটা কোফ্যাক্টর থাকে, সেই রকমই একটি কোফ্যাক্টরের নাম এখানে কোএনজাইম, যেটা ঢুকছে দিয়ে তৈরি করছে পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটাইল কোয়েতে। কেন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন? কারণ ডিকার্বক্সিলেশনের ঘটনা এখানে ঘটছে, যেখানে CO2 বেরিয়ে যাচ্ছে, আর অক্সিডেশনের ঘটনা এখানে ঘটছে, সেই জন্য ঘটনার নাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। যেখানে NAD থেকে NADH2 হচ্ছে একটি স্টেপ, এবং তারপরে CO2 বেরিয়ে যাওয়া আরেকটি স্টেপ। সেজন্য এখানে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়, এটা বলা হয় 2 নম্বর প্রসেস। এবার দেখো এই চক্রের মধ্যে বা পড়ছে না এমন দুটো জায়গাকেও আমরা দেখিয়েছি, সেটা হলো প্রোটিন বা ফ্যাট ভাঙতে পারে। আর আমরা বলেছিলাম খুব মানে বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটা হলো প্রোটিন বা ফ্যাট সেও কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়, তারপরে ভাঙতে শুরু করে। কিন্তু এখানে পথটাকে একবার দেখানো হচ্ছে অন্যরকম করে, তার কারণ কখনো কখনো দেখা যায় যে প্রোটিন বা ফ্যাট ডাইরেক্টলি ক্রেবস সাইকেলেও ঢোকে কখনো কখনো। আর সেই জন্য এটা দেখানো হয়েছে যে এখানে যদি দেখা হয় যে প্রোটিন, তার দুটো অপশন থাকছে। প্রোটিন যেমন 3টে অপশন সেই লেভেলে বলতে গেলে, প্রোটিন তো গ্লুকোজ হতে পারে 1 নম্বর, 2 নম্বর মানে ডিঅ্যামাইনেশন করিয়ে প্রোটিনের গ্লুকোজ হতে পারে। প্রোটিনের যে অ্যামিনো গ্রুপ ছিল প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে, সেই অ্যামিনো গ্রুপকে বাদলে কার্বোহাইড্রেটের মতো গঠন হয়ে যায়। আমরা CHRO আছে, কার্বোহাইড্রেটও তাই আছে, তাহলে ওখান থেকে হতে পারে। তাহলে প্রোটিন থেকে গ্লুকোজ হতে পারে 1 নম্বর অপশন, 2 নম্বর প্রোটিন থেকে পাইরুভিক অ্যাসিড হতে পারে, 3 নম্বর প্রোটিন থেকে গ্লাইসিন হয়ে অ্যাসিটাইল কোয়ে হতে পারে। এখানে অপশনটা দেখানো হয়েছে, তোমাদের পরীক্ষায় না দেখালেও চলবে, দেখানোর দরকারই নেই, কোনো অসুবিধা নেই। আরেকটা হতে পারে যে ফ্যাটের ক্ষেত্রে আমরা বিটা অক্সিডেশন করিয়েছিলাম, ফ্যাটের যখন আমরা ডাইজেশন করেছিলাম তখন ফ্যাটের মেটাবলিজম করেছিলাম, সেটা বিটা অক্সিডেশন আর ওমেগা অক্সিডেশন, দু রকমের অক্সিডেশন দেখানো হয়েছিল। সেই বিটা অক্সিডেশন করিয়ে প্রথমে অ্যাসিটাইল কোয়ে এবং সেখান থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হতে পারে। তাহলে ফ্যাট এর দুটো অপশন রয়েছে, ফ্যাট ডাইরেক্টলি গ্লুকোজ হতে পারে, আর 2 নম্বর ফ্যাট বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হতে পারে। এই পথগুলো সব রয়েছে, এগুলো আমাদের পড়ার বিষয় নয়, জাস্ট দেখানো হয়েছে। এরপরে মেইন যে জিনিস যেটা আমরা 3 নম্বরে পড়বো, যেটাকে বলছি ক্রেবস সাইকেল, সেটা অবশ্যই অ্যাসিটাইল কোয়ে থেকে শুরু হচ্ছে না, অ্যাসিটাইল কোয়ে তো ঢুকছে এক জায়গায়, যেটা এটা সাইকেলটা চলছে। এই সাইকেলের মধ্যে দেখো আরো বিভিন্ন জায়গায় যেমন ঢোকা বেরোনোর গল্প রয়েছে, এখানে অ্যাসিটাইল কোয়ে কিন্তু জাস্ট ঢুকছে একটা সাইকেলের মধ্যে, যে সাইকেলের নাম ক্রেবস সাইকেল। আর সেই জন্য প্রতিটি জায়গায় তুমি যে বই খুলবে না কেন, প্রথমে কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে দেখিয়ে নিয়ে ঢোকাচ্ছে। তার কারণ ওটা বোঝানো হচ্ছে যে সাইটোপ্লাজমে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই পাইরুভিক অ্যাসিড কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে ঢুকছে, আর এই গোটা ঘটনাটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে চলছে। সেই জন্য পরীক্ষাতেও আছে, আমরা লিখেও রেখেছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে এই ঘটনাটি ঘটছে, পরীক্ষায় আসবে। গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। ক্রেবস সাইকেল কোথায় হয়?
মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে এগুলো যেন কখনো মিস্টেক না হয়, বা এগুলো তো মনে রাখতেই হবে। তার কারণ গোটা ঘটনাটা আমরা দেখবো, গোটা প্রসেসটা বুঝতে গেলে কোথায় হচ্ছে সেটা বুঝবো না এমন তো হবে না। কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমগুলো আমাকে মাইটোকন্ড্রিয়াকে খুঁটিয়ে জানতে হবে। মাইটোকন্ড্রিয়াকে খুঁটিয়ে জানলে আমরা পরের ভিডিওতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়বো, সেটা বুঝতে পারবো। তো তার আগে ঘটনাগুলো তো বুঝতেই হবে যে কোথায় ঘটছে। চলো এখানটা শুরু করা যাক। দেখো, একটা জিনিস নিশ্চয়ই আগের ভিডিও থেকে মনে আছে যে আমরা যখন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম দুটো করে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, নিশ্চয়ই মনে আছে। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, এবং পাইরুভিক অ্যাসিড 3 কার্বনের। তাহলে গ্লুকোজ ছিল 6 কার্বনের, গ্লুকোজ ছিল 6 কার্বনের, সেখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল এবং দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। প্রতিটি পাইরুভিক অ্যাসিডে তিনটে করে কার্বন আছে, তার 3 দুগুণে 6, গ্লুকোজের 6, তাহলে হিসাব সেখানে মিলে গেছিল। সেই পর্যন্ত তো আমাদের এই ভিডিওতে নয়। তাহলে যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তখন কার্বন ডাই অক্সাইড এক অণু বেরিয়ে যাওয়ার জন্য এখানে পজিটিভলি দু অণু থেকে যাচ্ছে। তার মানে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, সেই অ্যাসিটাইল কোয়ের যদি কার্বন সংখ্যা বলি, কেমিক্যাল স্ট্রাকচার দেখি, তাহলে সে হলো 2 কার্বনের। কারণ এখানে ডি কার্বক্সিলেশন হয়েছে, তার মানে কার্বন বাদ গেছে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, তার মানে কার্বন বাদ চলে গেছে এক অণু। তাহলে 3 অণু ছিল পাইরুভিক অ্যাসিডে, এক অণু এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বন বাদ চলে গেল, পড়ে রইল 2 অণু, অ্যাসিটাইল কোয়েতে 2টো কার্বন রয়েছে। যে সাইকেলে ঢুকছে, যে সাইকেলের প্রথম যে জিনিসটি রয়েছে আর কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা OAA, সেই OAA নিজে কিন্তু 4 কার্বনের। কিভাবে হলো সেটা সাইকেলটা চালালে বুঝতে পারবো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নিজে 4 কার্বনের, সে যখন অ্যাসিটাইল কোয়েকে পাচ্ছে, তাহলে 4 আর 2 6 হলো। এখানে সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে 6 কার্বনের একটি স্ট্রাকচার, সাইট্রিক অ্যাসিড। এবার চলে এসো, এখানে 3টে নাম আছে, ক্রেব সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ট্রাইকার্বনিক অ্যাসিড সাইকেল, একই নাম। পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটা হলো ক্রেব সাইকেল খুব ভালো করে পড়ে গেছে, একদম মানে ছবির মতো করে গেলেই নামিয়ে দেবো এরকম আর কি, দিয়ে পড়েছে ট্রাইকার্বনিক অ্যাসিড সাইকেল কি, কে আবিষ্কার করেছিলেন। ট্রাইকার্বনিক অ্যাসিড সাইকেলটি চক্রের সাহায্যে, মানে স্বপ্নচক্রের সাহায্যে বর্ণনা করো, ব্যাস বাড়ি চলে এলো। কারণ সে ট্রাইকার্বনিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেল পড়ে যায়নি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো নামেই আসে। ক্রেব সাইকেল ডাইরেক্টলি বলতে বললো এমন কম আসে, বা যদি বলে এরকম হতেও পারে যে ক্রেব সাইকেলকে কেন সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়, অথবা ক্রেব সাইকেলকে কেন TCA সাইকেল বলা হয়, এগুলো আসে না এমন নয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটোকে দেয়, দেখে যে স্টুডেন্ট জানে কিনা এগুলোর অল্টারনেটিভ নাম। সেই নামগুলো যখন রয়েছে, তার নামের কোনো একটা মানে আছে নিশ্চয়ই, নামগুলো তো এমনি এমনি হয়নি। তাহলে এখানে দেখো সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলা হয় সেটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এই চক্রের প্রথম উৎপাদিত বস্তু সাইট্রিক অ্যাসিড। ক্রেব সাইকেলের প্রথম উৎপাদিত বস্তুর নাম হলো সাইট্রিক অ্যাসিড, সেই জন্য এই চক্রের নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল। ক্রেব সাইকেল সায়েন্টিস্টের নাম হ্যান্স ক্রেব, যিনি আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে ক্রেব সাইকেল। তাহলে ক্রেব চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন, তার উত্তর হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েকে যোগ করে যখন প্রথম উৎপাদিত বস্তু তৈরি হলো, তার নাম সাইট্রিক অ্যাসিড, আর সেই জন্য ক্রেব সাইকেলকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। এবার যে কার্বনের হিসাবে আমরা ছিলাম সেটা হলো অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের, সেখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনের, হয়ে গেল সাইট্রিক অ্যাসিড 6 কার্বনের। এনজাইমের নামগুলো বিশেষ বলার কিছু নেই, কিন্তু পরীক্ষা সব লিখতে হবে, মানে নামগুলো বলে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাবো না আমরা। তো নাম তো এখানে লেখাই রয়েছে, সাইট্রেট সিনথেটেজ, যেহেতু সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে সেই জন্য এনজাইমের নাম সিনথেটেজ, কারণ সিনথেসিস হচ্ছে। ওকে, এরপর দেখো সাইট্রিক অ্যাসিড থেকে যখন সিস অ্যাসিড অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটাও কিন্তু 6 কার্বনের। স্টেপে অ্যাকোনাইটেজ আছে, যেহেতু অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি হচ্ছে সেই জন্য এনজাইমের নাম অ্যাকোনাইটেজ। পরীক্ষায় অবশ্যই অবশ্যই সমস্ত এনজাইমের নাম লিখতে হবে প্রত্যেকটা স্টেপে, তাহলে কিন্তু তার কোনো মানেই হয় না। সেটাও কিন্তু 6 কার্বনের। এরপর দেখো আবারও অ্যাকোনাইটেজের প্রভাবে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটাও 6 কার্বনের, কারণ এখনো পর্যন্ত কার্বন আসা বা যাওয়া কিছুই হয়নি। সুতরাং এখানে কিন্তু আসার তো কোনো প্রশ্নই নেই, কারণ আসার কোনো প্রশ্নই নেই। তার কারণ আমরা জানি ফটোসিনথেসিস প্রক্রিয়া গাছের চলে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনের ফিক্সেশন। আর রেসপিরেশন এটিপি জেনারেশনের প্রসেস,
সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, উৎপন্ন হবে, কার্বন নতুন করে যোগ হবে না, বরং বিয়োজন হবে, বিয়োগ হবে। তার মানে এখানে কার্বন ঢোকার তো কোনো প্রশ্নই নেই, বরং যা সাইকেল চলছে কিছু কিছু জায়গায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কারণ আমরা জানি রেসপিরেশনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি, শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। একটু মনে করে দেখলে বুঝতে পারবে, আগের ভিডিওতে যখন গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করা হয়েছিল গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, সেখানে কিন্তু কোনো রকম কোনো CO2 এর মানে CO2 বেরিয়ে যাওয়ার কোনো গল্প ছিল না। সেই জন্য কার্বনের হিসাবটা কিন্তু পাইরুভিক অ্যাসিডে 3 কার্বনের 3 দুগুণে 6, গ্লুকোজেও 6 ছিল। তার মানে ওই স্টেপগুলোর মাঝে কোথাও কার্বন ডাইঅক্সাইড বেরোনোর গল্প নাই। তার মানে এটা যে যদি গ্লাইকোলাইসিস চলে শুধুমাত্র সেলের মধ্যে, তাহলে সেখানে কার্বন উৎপন্ন মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। গ্লাইকোলাইসিস চালিয়ে সাইটোপ্লাজমের মধ্যে সেল শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে না, পরে পাইরুভিক অ্যাসিড থেকে যখন শুরু হয় প্রসেসটা, তখনই কিন্তু একমাত্র এখানে গ্লাইকোলাইসিস মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো আমরা এই স্টেপে চলে আসি। আইসোসাইট্রিক অ্যাসিড যখন ছিল, তারপরে অক্সালো সাকসিনিক অ্যাসিড, সেটাও কিন্তু 6 কার্বনে চলছে। ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি, এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রসিডিউরগুলো দেখতে হবে। দেখো একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, পাইরুভিক অ্যাসিড যদি গ্লাইকোলাইসিস ধরি, তাহলে পাইরুভিক অ্যাসিডের সংখ্যা কিন্তু 2, কারণ এখনো গ্লুকোজ যদি গ্লাইকোলাইসিসে চলে, তাহলে সেখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে বলার অপেক্ষা থাকে না, এখানে অ্যাসিটাইল কোয়ের যদি সংখ্যাটা বলি, তাহলে হিসাব মতো 2, পরীক্ষায় কিন্তু লিখবো না, ওয়ার্ড ডায়াগ্রামে এই সমস্ত 2, 1 এসব লিখবো না, এগুলো শুধু তো বোঝার জন্য বলছি আমি। তাহলে এখানে যখন সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু হিসাব কিন্তু 2 অণু করে, সব 2 অণুর হিসাব চলছে। তাহলে এখানে যখন এই গোটা সাইকেলটা চলছে, তাহলে একটা গ্লুকোজ যদি ভাঙে, তাহলে 2 বার সাইকেলটা চলবে। গ্লুকোজ এক অণু ভাঙবে, কিন্তু সাইকেলটা 2 বার চলবে, কারণ 2 অণু অ্যাসিটাইল কোয়ে, সে তো আর একবারে ঢুকবে না, সে 2 বারে ঢুকবে। তাহলে একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে এক অণু অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে 6 কার্বনের একটি সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এটা নিশ্চয়ই 2 বারই ঘটবে, কারণ 2 অণু অ্যাসিটাইল কোয়েকে ঢোকাতে গেলে 2 বার প্রসেসটা চালাতে হবে। তাহলে এখানে কার্বন যেটা বেরোলো, সেটা একটা স্টেপের জন্য তো 1 অণু দেখানো আছে, যদি 2টো স্টেপ ধরি আমরা, তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, এ নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে গোটা প্রসেসটাই 2 করে। কিন্তু সাইকেলে যা যা লেগেছে সেগুলো কিন্তু একবারে দেখানো আছে, মানে এটা 2 বার ঘুরতে হবে। তার মানে এখান থেকে যা এসে পৌঁছেছে, সাইকেলটা 2 বার ঘুরলে এটা ফুরাবে, এটা হলো হিসাব। সেই হিসাবগুলো এখানে বুঝতে হবে, না কিন্তু অসুবিধা নেই। এখানে বিষয় হলো যে NAD এখন লাগছে, আর সেখান থেকে NADH2 তৈরি হচ্ছে, যার সংখ্যা 2, বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ওই একই হিসাব। খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ গ্লাইকোলাইসিস যখন পড়েছিলাম, তখন NADH থেকে NADH2 থেকে আমরা ATP জেনারেশনের প্রসেস দেখেছিলাম, যে ATP জেনারেট করে। তাহলে এখানেও সেই হিসাবটা আমরা করব। তাহলে এইটা ভেঙে কোথায় ভাঙবে? PTS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ভাঙবে, ভেঙে NADH2 থেকে ATP তৈরি করবে। সেই জন্য এখানে হিসাবটা আমাকে দেখতে হচ্ছে, এখানে 2 অণু NADH2 এখানে ফার্স্ট স্টেপে তৈরি হবে। এরপর এগুলো কি? এগুলো ওই কোফ্যাক্টর, যারা এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করতে কাজে লাগে, সেই রকমের কোফ্যাক্টর। এর কোফ্যাক্টর হলো MN, ওই জন্য এখানে দেওয়া আছে, সেগুলো পরীক্ষায় লিখতে হয়। কোফ্যাক্টরগুলোকে একটু বাদ দিলেও অত অসুবিধা হয় না, এনজাইমের নাম অবশ্যই লিখতে হয়। এবার দেখো, অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে CO2 বেরিয়ে আছে, সেই জন্য আমরা কার্বনের হিসাবে এখানে 6 কার্বন থেকে 5 কার্বন পেয়ে গেলাম। তাহলে এখানে 1 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। তাহলে 2 বার চললে প্রসেসটা 2 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। ওর হিসাব আমাদের ক্যালকুলেশনে লাগে না, কোথাও দরকারও নাই। আমাদের শুধু ATP জেনারেট কিভাবে হয় সেটা দেখবো, শুধু ATP হিসাব আমরা করে নেব। এবার দেখো, যখন আলফা কিটো গ্লুটানিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়ে তৈরি হচ্ছে, সেখানে আবারও একটি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার গল্প রয়েছে। সেই জন্য যখন 5 কার্বন ছিল, তারপরে চলে এলো 4 কার্বন। কার্বন ডাইঅক্সাইড বেরোনোগুলো দেখতে হবে, নাহলে কিন্তু কার্বনের হিসাবগুলো মেলানো যাবে না। এবার দেখো, এখানেও গুরুত্বপূর্ণ স্টেপ হয়ে গেছে, যেখানে NADH2 তৈরি হয়েছে, NAD প্রবেশ করিয়ে NADH2 তৈরি হচ্ছে। এখন বিষয় হলো, তাহলে আমি এখানে দেখলাম 2 অণু, তাহলে এখানেও তার ব্যতিক্রম হবে না, 2 অণু। কেন? এখানে আরেকটি বিষয় দেখো, একটা জিনিস খেয়াল করলে হবে যে এখানে NAD থেকে NADH2 তৈরি হচ্ছে,
তার মানে এখানে এইচকে ধরে নিল, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলবে তখন এই এইচগুলোকে বার করে আলটিমেট এটিপি জেনারেট করবে। তার মানে এইচগুলোকে ক্যারি করাই কিন্তু সবকটা সাইকেলের, মানে সবকটা সাইকেল বলবো না, গ্লাইকোলাইসিস তো অ্যাকচুয়ালি সাইকেল না, তো সবকটা প্রসিডিওরের একটাই মূল উদ্দেশ্য, সেগুলো হাইড্রোজেনগুলোকে কোনোভাবে ক্যারি করাতে হবে। আর এখানে সেই ঘটনাটি ঘটছে, এনএডি থেকে NADH2 তৈরি হচ্ছে, সেটা সংখ্যা 2। এরপর দেখো যখন সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে 4 4 4 4, আর বোঝানোর কিছু নাই, কার্বন নেওয়ার কোনো গল্প নাই, কারণ 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যখন হচ্ছে, সেখানে বলে দিয়েছিলাম 4 কার্বন অ্যাসিড, সুতরাং এখানে আর কার্বন ডাইঅক্সাইড বেরোনোর কোনো জায়গা নেই, সুতরাং কার্বন ডাইঅক্সাইড নিয়ে কোনো আলোচনার দরকার নাই। এখানে দেখো এই স্টেপটা, যেটা এটিপি জেনারেশনের আরেকটি স্টেপের কথা বলছিলাম আমরা, এখানে শুধু ডাইরেক্ট এটিপি তৈরি হয় না, এখানে গুয়ানোসিন ডাইফসফেট ঢোকে আর গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হয়, কিন্তু সেটাই আবার অ্যাকচুয়ালি কি করে, ফসফেটটাকে এটিপি কে দিয়ে আলটিমেট এটিপি তৈরি হয়। অসুবিধার কোনো কথা না, এই জায়গাটার নাম হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আমরা বলবো পরের ভিডিওগুলোতে, বিভিন্ন রকমের ফসফোরাইলেশন দেখবো। ফসফোরাইলেশন মানে হলো এটিপি জেনারেশনের পদ্ধতিকে বলা হয় ফসফোরাইলেশন, মানে যেখানে এডিপি থেকে এটিপি তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন করব, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন করব, বিভিন্ন ভাগ করব, এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যেখানে প্রথমে জিটিবি থেকে গুয়ানোসিন ডাইফসফেট থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হয়। এই গুয়ানোসিন ট্রাইফসফেটের ফসফেটটাই নিয়ে অ্যাকচুয়ালি অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করে আর কি। মানে আলটিমেট এটাকে জিটিপি দিয়ে দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা এটিপি তৈরি হবে পরবর্তী স্টেপে গিয়ে। এখানে বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এরপরে স্টেপে দেখো, যখন সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন FAD প্রবেশ করে FADH2 তৈরি হচ্ছে। ওখানে NAD ছিল, NADH2 তৈরি হচ্ছিল, এখানে FAD ঢুকছে, FADH2 তৈরি হচ্ছে। এখানকারও হিসাব আমাদের দেখতে হবে, যেখানে 2 অণু FADH2 তৈরি হচ্ছে, কারণ সেই একই কথা, সাইকেলটা দুবার চলে, সেই জন্য জেনারেশনটা দুবার করে হচ্ছে। এরপরে ফিউমারেজের প্রভাবে ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে কনভার্ট হবে, তারপর আবারও একবার হিসাব যে NAD প্রবেশ করে আবারও NADH2 তৈরি হচ্ছে, যার সংখ্যা আবার 2। তাহলে এখানে এক জায়গায় দেখলাম 2 অণু, এখানে এক জায়গায় দেখেছি NADH2 2 অণু, আর এখানে NADH2 2 অণু, টোটাল 6 অণু, আর এখানে FADH2 2 অণু। এই টোটাল প্রসিডিউরটা চালিয়ে এরপর ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার অ্যাসিটাইল কোয়েকে নিয়ে সাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এই গোটা পদ্ধতিটাকে আমাদের ওয়ার্ড ডায়াগ্রামের সাহায্যে লিখতে হবে। লেখালেখির কোনো প্রশ্ন নাই, শুধুমাত্র ওয়ার্ড ডায়াগ্রাম, যেটা এই যা আছে এগুলোকে প্লেস করে তোমরা বাংলায় লিখবে, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা ইংলিশে লিখবে। তো এটা চালিয়ে তোমাকে এই কার্বনের সংখ্যাগুলো একটু দেখিয়ে দেবে, এটা লিখলেই পেয়ে যাবে। আরও অনেক জিনিস আছে, অনেক জায়গায় জল বেলুন ঢোকার কথা আছে, সেগুলো না দিলেও অত অসুবিধা হবে না, তবে মিনিমাম যেগুলো দেওয়া দরকার সেগুলো এখানে দেওয়া আছে। জলগুলোকে তুমি যদি অমিট করতে চাও তাও করতে পারো, তাও করা যাবে, কিন্তু এনজাইম যেন বাদ না যায়, কোথায় কোথায় কার্বন বেরিয়ে যাচ্ছে সেগুলো যেন বাদ না যায়, এবং NADH2 FADH2 এইসবের গল্প যেন কোথাও বাদ না যায়। এরপর আরেকটি কোশ্চেন এখান থেকে থাকে যে ক্রেবস সাইকেলকে TCA সাইকেল বলা হয় কেন। অ্যাকচুয়ালি এই যে সাইট্রিক অ্যাসিড, যদি সাইট্রিক অ্যাসিডে আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখি, তা দেখবো সেখানে 3টে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, সেই জন্য ওকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। মানে সাইট্রিক অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচারে 3টি কার্বক্সিল গ্রুপ রয়েছে, সেই জন্য ওকে ট্রাই মানে 3, তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হচ্ছে। তাহলে এখানে ক্রেবস সাইকেল হ্যান্স ক্রেবসের নাম অনুসারে, এখানে প্রথম উৎপাদিত বস্তু সাইট্রিক অ্যাসিড তার নাম অনুসারে, এবং সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে 3টি কার্বক্সিল গ্রুপ রয়েছে, সেই জন্য ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। তাহলে এই 3টি নামকে আমাদের জেনে রাখতে হয়েছে। পাশাপাশি এই ভিডিওতে আরেকটি বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করব, যদি এটা একটা আলাদা ভিডিও বানানো যায়, যেটা আমরা এর ভিডিওর সঙ্গে অ্যাটাচ করছি, সেটা হলো ওভারঅল এটিপি জেনারেশনের প্রসেস, না হিসাব। এটিপি জেনারেশনের প্রসেস তো আমরা 4 নম্বরে পড়বো, মানে এর পরের ভিডিওটাই পড়বো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কিন্তু সেখানে গিয়ে এই যে NADH2 FADH2 তৈরি হলো, এতগুলো গোটা প্রসেস মিলিয়ে, আগের ভিডিও এই ভিডিও মিলিয়ে, সেগুলোতে সব কিছু ভাঙবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, মানে ভেঙে কাজে লাগবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, কাজে ওখানে লাগবে, ওখানেই দেখবো কীভাবে লাগবে, কিন্তু এখানে শুধু হিসাবটা দেখে নেবো এটিপি কতগুলো তৈরি হচ্ছে।
কীরকম করে একটু মনে করতে হবে আগের ভিডিও। সেটা হলো প্রথম দেখো আমরা গ্লাইকোলাইসিস স্টেপটাকে দুভাগে ভাগ করেছিলাম, একটা প্রিপারেটরি ফেজ ছিল, একটা পে অফ ফেজ ছিল। প্রথম যখন ভাগ করে দিয়েছিলাম প্রিপারেটরি ফেজ ছিল, তারপরে দেখবে একটা স্টেপে এসে তারপর দুটো ভাগে আমরা চালিয়েছিলাম, একটা বাঁ দিকের সাইড চলেছিল, একটা ডান দিকে অফ ছিল, সেটাকে বোথ সাইড অ্যারো দিয়েছিলাম আমরা, যে বলেছিলাম ওটা কনভার্ট হতে পারে। তো যাই হোক প্রিপারেটরি ফেজে -2 লিখেছি এটিপির সংখ্যা, -2। অ্যাকচুয়ালি প্রিপারেটরি ফেজে 2 অণু এটিপি লেগেছিল, সেই জন্য আমরা -2 লিখেছি। আর পে অফ ফেজে 4 অণু এটিপি তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল 4 অণু? অ্যাকচুয়ালি দুটোরই হিসাব দেখেছিলাম, কিন্তু ওই ফেজটা যেহেতু দুবার চলে সেই জন্য 4 অণু হয়েছিল, আর সেই জন্য ওখানে +4 লিখেছি। এটা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে, এই ভিডিওতে বুঝতে পারবে না। তাহলে ওখানে হিসাব করলে দাঁড়াচ্ছে +2। এরপর দেখো ওখানে NADH2 তৈরি হয়েছিল, ওখানে NADH2 তৈরি হয়েছিল এবং তার সংখ্যা ছিল 2। অ্যাকচুয়ালি এক জায়গাতেই দেখেছিলাম, কিন্তু ফেজটা যেহেতু দুবার চলবে সেই জন্য 2 অণু, তাহলে দুটো NADH2 তৈরি হয়েছিল। সেই NADH2 হিসাবে একটু প্রবলেম আছে, মানে প্রবলেম মানে কি অ্যাকচুয়ালি হিসাবটাই একটু দু রকমের ব্যাপার রয়েছে। সেই ব্যাপারটা আমরা ওখানে বলেছিলাম যে যদি হিসাবটা করি এরকমের যে 2 অণু করে এটিপি তৈরি হয়, প্রত্যেকটি NADH2 ভেঙে 2 অণু করে এটিপি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সংখ্যা দাঁড়াচ্ছে 4, মানে +4 করলে এখানে এই 4-এর সঙ্গে এই 2 যোগ করলে হচ্ছে 6। এই হিসাবটা মনে রাখবে, এই 4-এর সঙ্গে এই 2 যোগ করছি দিয়ে হচ্ছে 6। আমরা একটু কালার চেঞ্জ করছি, যে যদি অথবা দিয়ে বলেছি যদি 3 অণু করে হয়, তাহলে NADH2 ভেঙে যদি 3 অণু করে এটিপি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে 6। তাহলে এই 6-এর সঙ্গে আবারও আগের 2 যোগ করছি হচ্ছে 8। তাহলে এখানে 6 অণু অথবা 8 অণুর কথা বলা হয়েছিল আগের ভিডিওতে, এটা আগেই বলা হয়েছে আগের ভিডিওতে। এই হিসাবটা হয়ে গেলে পরের হিসাবগুলোতে কিন্তু এরকমের এটা বা ওটা এরকম কোনো ব্যাপার নেই, বাকিগুলো ফিক্সড। কীরকম বাকিগুলো এই ভিডিওতে আছে, বোঝা খুব সহজ। 2 নম্বর ফেজ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড। এখানে আমরা দেখে নিয়েছি যে NADH2 তৈরি হয়েছিল, NADH2 তৈরি হয়েছিল এবং তার সংখ্যা বলার অপেক্ষা রাখে না 2, কারণ ফেজগুলো তো সব দুবার করে চলছে, একটা গ্লুকোজ ভাঙলে দুবার করে চলছে, বারবারই বলা হচ্ছে একই কথা। তাহলে 2 অণু যেখানে তৈরি হচ্ছে এখানে হিসাব দেখানো হয়েছিল দুটো NADH2 তৈরি হচ্ছে, আর যেখানে প্রত্যেকটি NADH2 ভাঙলে 3 অণু করে এটিপি পাবো। এখানে বলা হচ্ছে হয় 2 না হলে 3। এটা একমাত্র এই কথাটি প্রযোজ্য NADH2 ক্ষেত্রে শুধুমাত্র গ্লাইকোলাইসিস সাইকেলে। বিজ্ঞানীদের দুটো মতামত আছে, কেউ কেউ বলছেন গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH2 ভাঙলে 2 অণু করে এটিপি তৈরি হয় পার NADH2 ভাঙলে। কেউ কেউ বলছেন, একটা দল বলছেন যে না 3 অণু করে তৈরি হয়। ওকে, সেই জন্য ওখানে 6 অথবা 8-এর একটা অপশান এলো, 6 অথবা 8 একটা অপশান এলো। কিন্তু এর পরের থেকে সবার একই মতামত যে NADH2 ভাঙলে প্রত্যেকটি NADH2 ভাঙলে 3 অণু করে এটিপি তৈরি হয়, আর FADH2 ভাঙলে 2 অণু করে তৈরি হয়। তো এখানে আর হিসাবে কোনো গণ্ডগোল নাই। তাহলে দুটো NADH2 যেখানে এখানে রয়েছে সেই জন্য আমরা তার হিসাব করলে পেয়ে যাচ্ছি 6 এটিপি। এরপরে ক্রেবস সাইকেলে আমরা দেখেছি এখানে এক জায়গায়, এখানে আর এক জায়গায় 2 জায়গা, এবং এখানে আরেকটি জায়গা 3 জায়গায়। 3 জায়গাতে আমরা টোটাল 2 অণু করে পেয়েছিলাম, সেই জন্য 6 অণু NADH2। 3 দিয়ে গুণ করছি কারণ NADH2 ভাঙলে 3 অণু করে এটিপি তৈরি হয় প্রসেসগুলোতে, তাহলে টোটাল 18টা এটিপি তৈরি হয়েছে। এবং FADH2 সবসময় 2 অণু করে এটিপি প্রডিউস করে, এটা ফিক্সড। FADH2 ভাঙা মানেই দুটো করে এটিপি তৈরি হবে। তাহলে দুটো আছে FADH2, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে। তাহলে এখানে হিসাবগুলো সব করে দাঁড়ালে হবে এরকম যে 18টা আরেকটা হিসাব আছে এখানে, সেটা হলো GTP। এখানে আমরা এক জায়গায় দেখেছিলাম যে GTP তৈরি হয়েছিল। তা GTP যখন তৈরি হচ্ছে GTP ইকুয়াল টু ATP আমরা বলেই দিয়েছি আগে। তাহলে এখানে যখন দুটো GTP তৈরি হচ্ছে তার মানে দুটো ATP তৈরি হচ্ছে। তার মানে হিসাবটা হলো এরকম যে 18 + 4 + 2 তার মানে টোটাল 24। তাহলে এখানে দেখবে খুব ভালো করে প্রচুর কোশ্চেন আসে এসব জায়গা থেকে, ভেঙে ভেঙে কোশ্চেন আসে। এখানে 24 টোটাল ক্রেবস সাইকেল চালালে 24 পাবো পরে, এখন পেয়েছি, এখন কেউ পাইনি, এখন হিসাব মতো এগুলো থেকে কাউকে পাইনি, ক্রেবস সাইকেল চালিয়ে পাইনি। অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেল চালিয়ে তো প্রোডাক্ট পেয়েছি, এটা পরে ভাঙবো দিয়ে পাবো, ভাঙবো ETS-এ, এগুলো ভালো করে বুঝে নিতে হবে।
এখন আমি কিচ্ছু পাইনি, শুধুমাত্র জিটিপিটা যদি বলো ওটা মোটামুটি পেয়েছি এই লেভেলে, কারণ ওটা ভাঙার কিছু নয়, এটা একটু কনভারসেশন আছে, ওটা ভাঙতে হবে না। কিন্তু NADH2 FADH2 ভাঙতে হবে এখনও, আর সেই ভাঙাভাঙির কাজ চলবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তো সেই জন্য বলছি এখানে পরে পাবো 24 টোটাল ক্রেবস সাইকেল চালিয়ে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন চালিয়ে পরে পাবো 6, তাহলে 24 আর 6 30। দেখো 24 আর 30, এবার হলো 6 যোগ তাহলে 36, অথবা যদি 8 যোগ করি তাহলে 38। এক অণু গ্লুকোজ ভাঙলে কোশ্চেন থাকবে, বা কোশ্চেন সবসময় থাকে এটাই, যে এক অণু গ্লুকোজ ভাঙলে কত অণু এটিপি তৈরি হয়, তখন সবাই অ্যান্সার দেয় 36 অথবা 38। তাহলে এই 36 অথবা 38-এর হিসাব এটা, 6 দিয়ে যোগ করলে 6 মানে এর সঙ্গে 6 যোগ করলে 36 অথবা 8 যোগ করলে 38, টোটাল 38 অণু এটিপি তৈরি হয় একটি গ্লুকোজকে ভাঙলে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি ক্যালকুলেশন, যেটা পরীক্ষার ক্ষেত্রে সবসময় থাকে। তো এই হলো বিষয়বস্তু। তোমাদের ক্রেবস সাইকেল যতটা ইম্পর্টেন্ট, পাশাপাশি এটিপি জেনারেশনের জায়গাটা হয়তো ছোটোর মধ্যে হলো, তবে সেই হিসাবে নাম্বার বা ইম্পর্টেন্সির ব্যাপারটা এখানে জানো, যে জায়গায় ছোটোর উপর একটা পাশে হয়ে গেল বলে এটার গুরুত্ব কম আছে, ওটা হিউজ গুরুত্ব আছে। ওটা বললাম না, ওটা নিয়ে একটা আলাদা ভিডিও হয়, কিন্তু এটা মুছে দিয়ে ওটা করলে কী হবে, এই হিসাবগুলোকে দেখাতে একটু অসুবিধা হবে স্টুডেন্টদের জন্য। সেই জন্য আমি এই ভিডিওর সঙ্গে ওটাকে যোগ করে দিলাম, হিসাবটাকে বুঝতে সুবিধার জন্য। কারণ এখানে গ্লাইকোলাইসিসটা পেলাম না ঠিক আছে, কিন্তু একটা তো পেলাম, তো সেটা বুঝতে অনেকটা সুবিধা হলো। সেই কারণের জন্য ছোট আছে বলে গুরুত্বটা কম দেবে না, এটা বারবার বলছি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো, ভিডিও আপলোড করলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা আগের দুটো ভিডিওতে একটু সাউন্ড নিয়ে প্রবলেম আছে, সাইলেন্ট করা আছে, অ্যাকচুয়ালি রেকর্ডের সময় গান রেকর্ড হয়ে গেছিলো, সেই জন্য ওখানে সাইলেন্ট করা আছে, ভিডিওগুলো দেখতে অসুবিধা হবে আমি জানি। পরে আবার কোনো একটা টাইমে আমি ওই ভিডিওগুলোকে আপলোড করব, এই সেশনে যারা দেখছো তারা আর পাবে না। তো যাই হোক, মোটামুটি লাইক কমেন্ট শেয়ার একটু করো, আর চ্যানেলে ইচ্ছা করলে মেম্বারশিপ নিতে পারো, সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাকে দিয়ে আলোচনা করা হবে। সেখানে NADH2 আর FADH2 ভেঙে কীভাবে এনার্জি জেনারেট করে সেই প্রসেস নিয়ে আলোচনা করা হবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা।